পানিতে থই থই সিলেট সুনামগঞ্জ, ঘরবাড়ি ছাড়া হাজার হাজার মানুষ ছুটছেন নিরাপদ আশ্রয়ে। তলিয়ে গেছে হাসপাতাল। ৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত। আমরা কষ্ট করি চললাম, গরু পাশে সব কিছু কষ্ট করি চলে। বন্যায় আমার 2000 মন সরিষা নষ্ট হয়েছে। অসুস্থ হইলে বাচ্চা কাচ্চা লইয়া আওয়াটা তো কষ্ট হয়ে যায়। মানুষের সেবার থাকিদে দোতলায় সেবা কার্যক্রম চালু রাখতেছি। নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখবো, বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। হবিগঞ্জের বাঁধ ভেঙে অন্তত 25 গ্রাম প্লাবিত। তলিয়ে গেছে মৌলভীবাজারের আঞ্চলিক সড়ক, চোখ রাঙাচ্ছে তিস্তা নদীও। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 লাখের ছাগল কাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। 1 লাখ টাকা লগ্নি করা ইফাদের দায় নিতে রাজি নন রাজস্ব কর্মকর্তা। জাতীয় পরিচয়পত্রের মতিউর রহমান অন্য কেউ বলে দাবি। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ, সিঙ্গাপুরে বসে দাবি করলেন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 22 জুন দেশে ফিরে জবাব দেবেন সব ষড়যন্ত্রের। 2 দিনের সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দেশের ক্ষতি করেছে দলটি, বলছেন ওবায়দুল কাদের। এন্ডোস্কোপি কিংবা সিটি স্ক্যানের মতো পরীক্ষায় মানা হচ্ছে না নিয়ম। নামি দামি হাসপাতালে সরেজমিনে ঘুরে প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী। সেবার মান নিয়েও অসন্তোষ। এবং বিশ্বকাপে সুপার 8-এ টাইগারদের ভিন্ন রূপে দেখার অপেক্ষায় সাবেক ক্রিকেটাররা। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। প্রত্যাশা দায়িত্বশীল ব্যাটিং। চেরাপুঞ্জি থেকে নেমে আসছে পাহাড়ি ঢল, আর তার সঙ্গে থেমে থেমে বৃষ্টি। বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জের জনপদ, পানিবন্দী লাখ লাখ মানুষ। আর তাই ঘরবাড়ি ছাড়াও তলিয়ে গেছে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে বন্যা পরিস্থিতিতে 8 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রচণ্ড গতিতে এখনো ছুটছে পানি। পানির তোরে ভাঙছে বসত ভিটা। সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওর তীরবর্তী ঝাউয়ার পার গ্রাম। ছোট এই গ্রামটির অনেকেই ঘর ছেড়েছেন, দুয়ারে ঝুলছে তালা। যারা এখনো আছেন তাদের আক্ষেপ এখনো দেখতে আসেনি কেউ। বাসিন্দাদের সঙ্গে গবাদি পশুও রয়েছে এ গ্রামে। আমরা তো পানির উপরে বাসাই, আমরা কষ্ট করি চললাম, গরু পাশে সব কিছু কষ্ট করি চলে। বন্যার মাঝে কোনো কাম কাজ নাই। পানি থেকে রক্ষা পায়নি হাসপাতালও। কৈতক ট্রমা সেন্টার ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন হাঁটু সমান পানি। শিশু ও বৃদ্ধ রোগীদের কোলে করে চিকিৎসা দিতে নিয়ে যান স্বজনেরা। হাসপাতালের পানি হইলে স্যারে যে আমরা অসুস্থ হইলে বাচ্চা কাচ্চা লইয়া আওয়াটা তো কষ্ট হয়ে যায়। হসপিটালের নিচতলা পানির নিচে আছে, এরপরেও মানুষের সেবার থাকিদে দোতলায় সেবা কার্যক্রম চালু রাখতেছি। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সদর উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যার প্রকোপ কমাতে বৃষ্টি নদী খনন করার কথা জানান মন্ত্রী। মিঠামইনে যেটা হয়েছে সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে, আপনি যেটা বললেন, আমরা সেখানে যাতে করে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখবো, বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা হচ্ছে সুরমা নদীতে কিছু জায়গায় কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে। এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। এদিকে 4 দিন ধরে সিলেটের 8 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। ভারতের চেরাপুঞ্জি সহ মেঘালয় ও আসামে বৃষ্টিপাতে সৃষ্ট ঢলে সুরমা কুশিয়ারা নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মালামাল অনেকগুলো তলায় যায়, আমরা কিছু মাল আংশিক দূরে সরাই নিতে পারি। বন্যায় আমার প্রায় 2,02,000 মন সরিষা নষ্ট হয়েছে। আপনার কোম্পানিগঞ্জে পানি ঢুকে 5 শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে 10 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এদিকে বন্ধ রয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র।
আকস্মিক বন্যার কারণে 4 দিন ধরে এই সাদা পাথর সহ সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। এ অবস্থায় কোটি কোটি টাকার লোকসান হচ্ছে পর্যটন খাতে। অবস্থার উন্নতি কবে হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে আপনার প্রায় 5 লক্ষ তো ব্যবসায়ী মোটামুটি আপনার খুব খারাপ অবস্থা। সিলেট জেলা ও মহানগর মিলিয়ে 656টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবার অন্য প্রসঙ্গ। খাসির ছবি সহ ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাদ যেই মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। আর সেই পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। এদিকে ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারিও বলেছেন ইফাদ তার ভাগিনা আর মতিউর রহমান তার বোনের স্বামী। যদিও রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান। বিস্তারিত দেখব রিপোর্টে। কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাদের বাবাকে কি তার নাম? আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই। মতিউর রহমানের নামই বা আসলো কিভাবে? ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তোলা হয়েছে তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। সেখানে শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমান। বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ধানমন্ডি 8 নম্বর সড়কের 41 নম্বর বাসা। এই বাসাতেই থাকেন ইফাত। সময় সংবাদ সেটিও নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হলো, শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমানই কি রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান? জানা যাক শাম্মী আক্তারের গাড়ি চালক কি বলছেন। ওনার হাজবেন্ড কি ওই যে রাজস্ব বোর্ডে চাকরি করেন মতিউর রহমান? জি। মতিউর রহমান কি ওই বাসায় আসা যাওয়া করতেন বা ওনার ছেলে মেয়ে কয়জন আসলে? আসা যাওয়া করতেন। একসময় মুশফিকদের গাড়ি চালক ছিলেন নয়ন নামে এই ব্যক্তি। এদিকে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি সময় সংবাদকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলেই ইফাত সম্পর্কে তার ভাগ্নে। এটা সঠিক, উনি আমার মামাতো বোন, আমার মেজ মামার মেয়ে, এবং ইফাত ওনার ছেলে, মানে আমার ভাগিনা। এটা সঠিক, উনি আমার মামাতো বোনের হাজবেন্ড। এত কিছুর পরেও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয়। শাম্মী আক্তার শিবলি নামে কাউকে তিনি চেনেন না। তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলে তিনি হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় এই প্রতিবেদককে জানান জাতীয় পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় যে মতিউর রহমানের উল্লেখ আছে তা অন্য কারো হতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকেই খোঁজ নেই ইফাদের। মোবাইল ফোনটিও বন্ধ। এরই মধ্যে দেশ ছেড়েছে ইফাদ, এমন গুঞ্জনও রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই নাকি বৈধ বলে দাবি করেছেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। জ্ঞাত আয়ের বাইরে এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ তার এবং তার পরিবারের নেই বলেও দাবি তার। খুব শীঘ্রই দেশে ফিরে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার কথাও জানিয়েছেন আসাদুজ্জামান মিয়া। সিঙ্গাপুর থেকে অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে সময় সংবাদকে কথা বলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার। এবং কিছু প্রপার্টির কথা অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি। আনরেজিস্টার্ড, গোপন বা আমার জ্ঞাত এর বাইরে
কোনো সম্পদ আমার নেই। আসাদুজ্জামান মিয়া বলেন, সামাজিকভাবে হেয় করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট অবৈধ সম্পদ অর্জনের কল্পকাহিনী। আমাকে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, এটাই একটা উদ্দেশ্য। কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর ক্ষোভ যে আমরা কেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি। ব্যক্তিগত গ্রাস, এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। আমি আসছি 12 তারিখে, আর মানব জীবন পত্রিকা আপনি বের করেন, ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির 33তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান মিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দলটি দেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভারসাম্যের কূটনীতিতে এগিয়ে যাবে দেশ, আর এ কারণেই ভারতের সঙ্গে কোনো বৈরিতা চায় না বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের এক যৌথ সভায় এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। দীর্ঘদিনের অভিযোগের পরও এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি কিংবা সিটি স্ক্যানের মতো পরীক্ষা নিরীক্ষায় মানা হচ্ছে না কোনো নিয়ম। দুপুরের সরেজমিনে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এমন প্রমাণ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। আর বেসরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিয়েও অসন্তোষ তার। এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি কিংবা সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো পরীক্ষা করতেও রাজধানীর নামি দামি হাসপাতালে প্রায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনকি নজির রয়েছে মৃত্যুর। এসব অভিযোগ আমলে নিলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ঠিকঠাক প্রোটোকল না মেনেই করা হয় এসব পরীক্ষা নিরীক্ষা। তাই বেসরকারি এসব নামি দামি হাসপাতালের মান যাচাই করতে গত কয়েকদিন ধরে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে ঘুরে বেরিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। প্রথমেই ঢু মারেন জরুরি বিভাগে। সামন্তলালকে সামনে পেয়েই এক রোগীর স্বজনের অভিযোগ। অধিদপ্তরের টিম জানায়, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান। আবার একদিনে 70টি এন্ডোস্কোপি করানোর রেকর্ডও মিলেছে এই হাসপাতালে, যা দিয়ে কতখানি প্রোটোকল মানা যায় তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মন্ত্রী। প্রসিডিওর যেগুলো ইন্টারভেনশন করা হয়, যে এন্ডোস্কোপি বলেন বা সিটি স্ক্যান বলেন, যেখানে আমি ইন্টারভেনশন করি, আইভি ইঞ্জেকশন ইউজ করি, এখানে কিন্তু ঘাটতি আছে। যতদিন বাঁচবো আমরা আপনাদের ভালোর জন্য কাজ করব। আমরা সাংঘাতিকভাবে কাজ করছি এবং খুব দুঃখিত, লজ্জিত, ইমপ্রুভ করবই আমরা। পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। সেখানের চিত্রটাও অনেকটা একই। মন্ত্রী প্রশ্ন তুলেন হাসপাতালের চিকিৎসা ব্যয় নিয়ে। যেহেতু মন্ত্রী মহোদয় বলে গেলেন, আমরা আমাদের অবশ্যই কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব। পরে মন্ত্রী জানান, প্রোটোকল মেনে চিকিৎসা আর মান নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। ওনাদেরকে আরো যত্নশীল হতে হবে। ওনাদেরকে যেটা করতে হবে, যে প্রসিডিউরগুলো যেগুলো করছেন, কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে এমন অভিযান চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। এবার দেশের বাইরের খবর। জ্বালানি ও নিরাপত্তা খাতে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠক শেষে এই কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে রুশ প্রেসিডেন্টের হ্যানয় সফরকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এই সফরে ইউক্রেন আগ্রাসনকে আরও বৈধতা দেওয়ার সুযোগ পাবেন পুতিন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বিরোধিতার কারণে ভিয়েতনাম সফর রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখছেন সন্ধ্যার সময়।
সুপার 8-এ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অ্যান্টিগার কলেজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল 10:30টায় নিজেদের ঢালিয়ে নিয়েছে টাইগাররা। দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ ছাড়া সবাই অনুশীলন করেছেন। ওয়ার্ম আপের পর ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও কাজ করেছেন কোচ হাতুরি সিংহে। এদিনও নেক ব্রেস পরে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান। নেটে লম্বা সময় কাটিয়েছেন তামিম হৃদয়রা। সুপার 8-এ নতুন করে শুরু করতে সচেষ্ট শান্ত লিটনরা। কলেজ ক্রিকেট গ্রাউন্ড উইকেট আনইভেন হওয়ায় পেসারদের খেলেনি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস আছে। অনুশীলনে আলাদা করে নজরে এসেছেন শেখ মেহেদী। লম্বা সময় ব্যাট বল হাতে ঘাম ঝরিয়েছেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পানিতে থই থই সিলেট সুনামগঞ্জ। ঘরবাড়ি ছাড়া হাজার হাজার মানুষ তলিয়ে গেছে হাসপাতাল, ছুটছেন নিরাপদ আশ্রয়ে। 8 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত। এবং সন্তানের পরিচয় অস্বীকার সহ দায় এড়াতে নানা চেষ্টায় রাজস্ব কর্মকর্তা। জাতীয় পরিচয়পত্রের মতিউর রহমান অন্য কেউ বলে দাবি। ছাগলকাণ্ডের রিফাত তারই ছেলে জানালেন নিজাম হাজারি। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।